সাইফুদ্দিনের জায়গায় হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে ওর জায়গায় ও বেটার হবে, বাট এই জায়গাটা টিম ম্যানেজমেন্টের হেড কোচের প্ল্যান। এটা লিটনের এই নড়বড়েটা কেন? যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার, তো আমি আশা করছি যে বিশ্বকাপে অবশ্যই ওর থেকে ভালো কিছু দেখবো। আপনি কি সুপার এইটে দেখছেন বাংলাদেশকে? এটা বলবো না ভাই, আলোচনা তো হচ্ছে আসলে বিশ্বকাপ কেন্দ্রিকেই। এই সময়ে যেহেতু বাংলাদেশ দল এখন ইউএসএতে অবস্থান করছে, অ্যাজ এ চিফ সিলেক্টর, সাবেক চিফ সিলেক্টর, ওভারঅল এবারের টিমটাকে আপনি কীভাবে বিচার করবেন? অবশ্যই এটা তো 1.5 বছর ধরে কিন্তু এই খেলোয়াড়রা দ্বিপাক্ষিক সিরিজগুলি খেলছে এবং কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে T20 ফরম্যাটে। তো আমি আশা করছি যে দলে যারা সুযোগ পেয়েছে এরা যদি পার্টিকুলার ডেটে রাইট টাইমে রাইট জিনিসটা ইউটিলাইজ করতে পারে, অবশ্যই ভালো কিছু আমরা দেখতে পারবো এই বিশ্বকাপে। আমরা আপনাদের সময় দেখেছি, আমরা অনেক কিছু, কেউ চান্স পেলে সেটা নিয়েও আলোচনা হতো, কেউ বাদ পড়লে সেটাও নিয়ে আলোচনা হতো। এবার সাইফুদ্দিন এবং মিরাজকে নিয়ে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আপনারা ক্যারি করেছেন, প্রত্যেক প্লেয়ারকেই সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় যে এই দুজন প্লেয়ার মানে আনলাকি কিনা এবারের বিশ্বকাপের স্কোয়াডে তাদের সুযোগ হলো না? আপনি দেখেন, টিম ম্যানেজমেন্টের কিছু চাওয়া থাকে, তার সাথে সিলেকশন প্যানেলও কিছু চাওয়া থাকে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে টিমের বেস্ট পসিবল সাইড দাঁড়া করাতে হয়। এখানে যেহেতু 15 জন খেলোয়াড়ই নিতে হয়, এখানে কিছু প্লেয়ারের আনলাকি এটা বলতে পারেন। কিন্তু এই জায়গায় হয়তো মিরাজের ব্যাপারটা অন্য 2 ফর্ম্যাটে তো দলের সাথে আছে, এবং এই ফর্ম্যাটটা হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে বোলিংটা শেখ মেহেদী একটু এগিয়ে আছে, যার কারণে সুযোগটা আসছে। সাইফুদ্দিনের জায়গায় আমাদের 8টার মতো ফাস্ট বোলার আছে, একটা ইউনিট করা আছে, এখানে সবাই কাছাকাছি। তো সুতরাং এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে ওর জায়গায় ও বেটার হবে, ঠিক সুযোগটা পেয়েছে। তো এখানে অন্য কিছু কিন্তু কাজ করেনি। এখন যেহেতু 15 জন স্কোয়াড ডিক্লেয়ার হয়ে গেছে, এটা এখন আমাদের দেশের সেরা খেলোয়াড়রা খেলছে এবং আমাদের উচিত এটাকে সাপোর্ট করে যাওয়া। টিম কম্বিনেশনের কথা বলছিলেন, প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। আমাদের টুর্নামেন্টের সুপার 8-এ যাওয়ার টার্গেটটা থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচটা জিততে হবে। সেই জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে সেরা 11 বা টিম কম্বিনেশনটা অ্যাজ এ চিফ সিলেক্টর সাবেক আপনি কীভাবে দেখছেন আর কি, সেই ম্যাচটায় টিম কম্বিনেশনটা কেমন হওয়া উচিত? বাট এখন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আপনার 11টা সিলেকশন করা ডিফিকাল্ট, বিকজ আপনার ওখানে কিন্তু প্র্যাকটিস ম্যাচ আছে, ইউএসএর সাথে 3টা ম্যাচ আছে এমনি, তারপরে আবার প্র্যাকটিস ম্যাচ 2টো আছে। তো এগুলি যাওয়ার পরে উইকেটের কন্ডিশনটা দেখতে হবে, স্ট্যান্ডার্ডটা দেখতে হবে, এটা স্পোর্টিং কি বাউন্স বেশি না স্পিন নিচ্ছে বা সিমিং উইকেট কিনা, এগুলি দেখে কিন্তু একাদশটা সাজাতে হবে। তো সুতরাং আগে থেকে বলা ডিফিকাল্ট যে প্রথম ম্যাচে কারা খেলবে। প্রথমবার 2টো প্র্যাকটিস ম্যাচ যাওয়ার পরে, কারণ মেন ভেন্যুতেও খেলা আছে, তো সেগুলি দেখার পরে কিন্তু সিদ্ধান্তটা হবে। তো সুতরাং এই মুহূর্তে এই জায়গা থেকে বলাটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে একটু সাফল আনা যায় কি না? কারণ পাওয়ার প্লেতে আমরা দেখছি টপ অর্ডার ব্যাটাররা বেশ ব্যর্থ। সাকিব আল হাসান 3 নম্বর পজিশনে আপনাদের সময়টায় দারুণ খেলেছে, যদিও T20-তে অনেক দিন পর এসে জিম্বাবুয়ের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছে। সাকিবকে 3 নম্বরে সফল করে নিয়ে আসা যায় কি না পাওয়ার প্লেটাকে কাজে লাগানোর জন্য? কারণ আমরা বিপিএলও দেখেছি 3 নম্বর পজিশনে সাকিব বেশ ভালো খেলেছে। বাট এই জায়গাটা টিম ম্যানেজমেন্টের হেড কোচের প্ল্যান, এটা কাকে কোথায় ব্যাটিং করাবে সিচুয়েশন। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা বলবো না, কারণ টিম নিয়ে সবসময় একাদশ সাজিয়ে ব্যাটিং অর্ডারটা ক্যাপ্টেন এবং কোচ করে থাকে। তো সুতরাং এইভাবে চিন্তা করে ভালো, আমরা বাইরে থেকে কিছু বললে তো এটা কোনো কাজে লাগবে না। তো সুতরাং ওইভাবে চিন্তা করাটা ঠিক না। এটা টিম ম্যানেজমেন্ট ছেড়ে, যেটা বললাম যে প্র্যাকটিস ম্যাচ যাওয়ার পরে আপনার বেস্ট কম্বিনেশনটা তখন তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের বরাবরই বোলিং ডিপার্টমেন্টটা আমাদের শক্তিশালী, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা বেশ নড়বড়ে। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে দেখলাম যে আসলে 2টা ম্যাচে সুযোগ পেয়ে আসলে আমরা 200 রান আমরা করতে পারিনি এই বোলিংয়ের অ্যাগেন্সটে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে আপনার কী বলার আছে, কীভাবে উন্নতি করা আসলে সম্ভব? আপনি দেখেন, একটা সিরিজের একটা ব্যাটিং দেখে আপনি এটা বলাটা ঠিক হবে না। আপনি 1 বছরের পারফরমেন্সটা দেখেন ওটা T20 ফর্মেটের দ্বিপাক্ষিক, তো এখানে দেখবেন যে এটা কিন্তু একটা স্টেবল পজিশনে আছে। তো সুতরাং ক্রিকেটে গ্রাফ কিন্তু সবসময় এক ধারায় যায় না, আপস অ্যান্ড ডাউন থাকি। তো মনে করেন যে এই সিরিজে খারাপ করেছে, হয়তো নেক্সটে গিয়ে সেরাটা আরও সেরা দেখতে পারবো আমরা। তো সুতরাং ওটা দেখারই অপেক্ষা আছে। তো এটা নিয়ে আপসেট হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি 90s-এর দিকে তাকাই, বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ব্যাটার মিনহাজুল আবেদিন নান্নু, সে সময় নান্নুকে নিয়ে ঘরোয়া ক্রিকেটে বেশ কারাগারি হতো। সেই জায়গায় বর্তমানে যদি বলি ফাইনেস্ট ব্যাটারকে, এক বাক্যে সবাই বলবে লিটন কুমার দাস, কিন্তু লিটন কুমার দাসের সাম্প্রতিক পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না। আপনি ক্রিকেট খেলেছেন, চিফ সিলেক্টর ছিলেন দীর্ঘদিন, নিশ্চয়ই লিটনকে আপনাদের সময় উঠে এসেছে, লিটনকে অনেকদিন দেখেছেন। লিটনের এই নড়বড়েটা কেন, মানে আপনার কাছে কি মনে হয়? আপনি তো দেখেছেন খুব কাছে থেকে।
বাট যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার এবং আমাদের দেশের জন্য কিন্তু ভালো ভালো কিছু ইনিংস খেলেছে, তো ওটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে। আমি মনে করি যে ওর যে এটা টোটালি মেন্টাল একটা মেন্টাল প্ল্যান একটা ঘাটতি হচ্ছে। তো এই জায়গায় আমি মনে করি ওর যে এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ আশা করি যে বিশ্বকাপের আগে নিজেকে শুধরে প্ল্যান করে আগাতে পারবে এবং বেস্ট পসিবল খেলাটা ইনশাল্লাহ খেলবে। আপনি বলছিলেন আসলে মেন্টাল যে ঘাটতি, আমরা দেখলাম যে ওয়ান ডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে 2টা ম্যাচে ভালো করতে পারলো না, তাকে থার্ড ওয়ানডে থেকে তাকে বাদ দেওয়া হলো এবং টিম হোটেল থেকেও তাকে নিয়ে আসা হলো। এর 4 দিন পরেই আবার টি-20 স্কোয়াডে যুক্ত হলেন। আবার তিনি টেস্টে ক্যাপ্টেন্সি করতেন, ওয়ানডেতেও করেছেন, একটা সম্ভাবনা ছিল যে তিনি টেস্টে ক্যাপ্টেন্সি পাবেন। এই সব বিষয়গুলো কি তাকে বেশি তাড়া দিয়েছে? মানে বাইরে থেকে আসলে আপনার কাছে কী মনে হয়? বাইরে থেকে এগুলো বোঝাবার ঠিক মুশকিল আছে, কিন্তু একটা জিনিস, একটা খেলোয়াড়ের প্রধান এবং প্রথম কাজটা হলো পারফরমেন্স। এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আপনাকে কে ক্যাপ্টেন করলো বা কী করলো এগুলো চিন্তা ভাবনা না রেখে মনোযোগটা থাকতে হবে পুরোপুরি নিজের খেলার উপরে। তো সুতরাং একটা খেলোয়াড়কে পারফরমেন্সের মুখ্য, এটা সবাই জানে, এই জায়গায় মনোনিবেশ করতে হবে। আমি আশা করছি যে বিশ্বকাপে অবশ্যই ওর থেকে ভালো কিছু দেখবো। আপনাদের সময় আমরা দেখেছি সবচেয়ে ভালো টি-20 বিশ্বকাপ গেছে 2022 অস্ট্রেলিয়ায়, দারুণ একটা টুর্নামেন্ট গেছে টি-20 যদি বিচার করি। সেক্ষেত্রে এবারের টুর্নামেন্টে আপনার কী মনে হয় বাংলাদেশ দলকে নিয়ে আপনার কীরকম আশা আছে? বাংলাদেশ টিম কতদূর পর্যন্ত যেতে পারে? এটা এই মুহূর্তে যেটা বললাম যে বলা মুশকিল। আমরা এমন একটা জায়গায় এবার ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছি ইউএসএতে, 96-এর পরে আমরা ওখানে কোনো ম্যাচই খেলি না। তো এটা আমাদের কিন্তু আবার দেখবেন যে দুটো ভেন্যুতে খেলা আছে, ড্যালাস এবং নিউ ইয়র্কে, দুই রকম পরিবেশে খেলা, ওয়েদার কন্ডিশনও কিন্তু একই রকম না। তো এখানে আমরা মনে করি যে এই জায়গাটা ডিফিকাল্ট আগে বলা যে কেমন করবে। তারপর আমরা বিশ্বাস আছে প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, যত তাড়াতাড়ি কন্ডিশনের সাথে মানিয়ে নেবে এবং প্র্যাকটিস ম্যাচগুলিতে নিজেদেরকে ভালো মতো অ্যাডজাস্ট করে নেবে, তো ইনশাআল্লাহ আশা করি যে ভালো কিছু দেখব। আপনি কি সুপার 8-এ দেখছেন বাংলাদেশকে? এটা বলবো না। প্রথম দুটো ম্যাচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচ থেকেই ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচটা যদি ভালো করতে পারি ইনশাআল্লাহ আশা করি সেকেন্ড রাউন্ডে যাব।